ইঞ্জিন কাজ করছে না। এখন আমরা খরচ কমাবো। সেরা সমাধান সবসময় সবচেয়ে সহজ হয় ম্যাম। 200 কোটি টাকার প্রজেক্ট একটি হাইটেক ইঞ্জিনের সমস্যার কারণে আটকে পড়েছিল। পুরো কোম্পানির টাকা ও ভবিষ্যৎ এই ইঞ্জিনের উপর নির্ভর করছিল। দেশবিদেশের বড় বড় ইঞ্জিনিয়াররা এই ইঞ্জিনে তাদের অভিজ্ঞতা খাটিয়ে দেখেছিলেন, কিন্তু কেউই মূল সমস্যাটা বুঝতে পারছিলেন না। তখন এই কোম্পানির একজন তরুণ সাফাইকর্মী ইঞ্জিন ঠিক করার আত্মবিশ্বাস দেখায়। সবার নজর সেই তরুণের উপর এসে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা তমাম বড় ইঞ্জিনিয়াররা তাকে অপমান করতে শুরু করেন। খুব ঠাট্টা করা হয়। কিন্তু এরপর এই কর্মচারী যা করল তা সবার মুখ বন্ধ করে দিল। আখেরে এই সাফাইকর্মীর আসল পরিচয় কী ছিল? কোনো বাধ্যবাধকতা তাকে সাফাইকর্মী বানিয়েছিল? গল্পের শুরু হয় কলকাতার রিং রোডের কাছে অবস্থিত এই বিশাল বিলাসবহুল বিল্ডিং থেকে, যেটা টেকজোন অটোমোবাইল কোম্পানির। এটা তাদের মেন হেডকোয়ার্টার। শুধু এই বিল্ডিংয়ের জাঁকজমক নয়, এই কোম্পানির টেকনোলজি অ্যান্ড সার্ভিসেসের চর্চার কারণেও এটা আকর্ষণের কেন্দ্র হয়ে থাকে। সারা দেশের লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন থাকে যে এই কোম্পানিতে কোনো ভালো চাকরি পাওয়া যাবে। এই কোম্পানি বর্তমান ও ভবিষ্যৎকে মাথায় রেখে টেকনোলজি উন্নত করে। যেমন হাইটেক ট্রান্সপোর্ট ট্রাকের ইঞ্জিন, বাসের ইঞ্জিন, শিপ ইকুইপমেন্ট এবং এমন কিছু যন্ত্রপাতি তৈরি করে যা ডিফেন্স সিস্টেমের দিক থেকে অত্যন্ত নিরাপদ ও সুবিধাজনক। তবে কোম্পানির ভেতরের পরিবেশটা তেমন ভালো ছিল না। কোম্পানির সিইও ছিলেন প্রিয়া সেনগুপ্ত, যার বয়স ছিল প্রায় ৩৫ বছর। তার পদ্ধতি ছিল একেবারে কড়া। কথা বলার ধরনে বিদ্রূপ আর অবজ্ঞার ভাব লুকানো থাকত। পোশাক আশাকে সবসময় ওয়েল ড্রেসড থাকতেন। বাইরের লোকেরা তাকে অনেক বুদ্ধিমান বলত, কিন্তু তার অফিসের লোকেরা তার সম্পর্কে ভিন্ন কথা বলত। এই কোম্পানির সবচেয়ে মূল্যবান প্রজেক্ট, তাদের একটি অত্যন্ত নতুন গাইডেড ইঞ্জিন গত ৬ সপ্তাহ ধরে খারাপ হয়ে পড়েছিল, আর এই ইঞ্জিন ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ৩ বছরের পরিশ্রম আর প্রায় ২০০ কোটি টাকার খরচে তৈরি হয়েছিল এই প্রজেক্ট। কিন্তু ৭০ কোটি টাকার এই ইঞ্জিন সবসময় ১৪ মিনিট ৩৬ সেকেন্ড চলত এবং তারপর খুব গরম হয়ে বন্ধ হয়ে যেত। প্রতিবার একই ভুল দেখা যেত, হারমোনিক ডিসরাপশন ডিটেক্টেড। একটা বড় এলইডি স্ক্রিনের সাথে সংযুক্ত এই ইঞ্জিন রেড এরর সিম্বল দেখাচ্ছিল। এই ইঞ্জিন ছিল এআই মডেলের উপর ভিত্তি করে তৈরি। এই ইঞ্জিনটি এমন একটি ট্রান্সপোর্ট ট্রাকের জন্য ডিজাইন করা হয়েছিল যা বিনা ড্রাইভারে পণ্য অত্যন্ত নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে সক্ষম হওয়ার কথা ছিল। এটা ছিল পুরো ২০০ কোটি টাকার প্রজেক্ট। কিন্তু সব কাজ এই ইঞ্জিনের টেস্টিংয়ে আটকে পড়েছিল। ৩টি আলাদা আলাদা টিমের বড় বড় ইঞ্জিনিয়াররা এসে হার মেনে গিয়েছিলেন। এই ইঞ্জিনিয়াররা হার্ভার্ড ও স্ট্যানফোর্ডের মতো বিশ্বমানের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা ছিলেন। ইঞ্জিনের ডিজাইন সম্পর্কে তাদের কাছে অনেক জ্ঞান ছিল, কিন্তু তাদের জ্ঞানও এই ইঞ্জিনের সামনে কাজে আসছিল না। বড় বড় ডিগ্রিওয়ালারা এই ইঞ্জিনের সামনে ব্যর্থ হচ্ছিলেন। তারাও আসল সমস্যাটা বুঝতে পারছিলেন না। এদিকে প্রিয়া সেনগুপ্তের টেনশন প্রতিদিন বাড়ছিল। এই ইঞ্জিন যদি শীঘ্রই ঠিক না হয় তাহলে কোম্পানির ৫০০ কোটি টাকার ক্ষতি হতে পারত এবং বাজারে তাদের আধিপত্য শেষ হয়ে যেত। এটা ছিল অনেক বড় প্রজেক্ট যা থেকে কোম্পানির ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা ছিল। এই কোম্পানিতেই দীপন মণ্ডল নামের একজন সাফাইকর্মী ছিল যে গত ৪ বছর ধরে এই কোম্পানিতে অনেক উত্থানপতন দেখেছিল। কাজ সে সাফাইয়ের করত, কিন্তু তার চোখ, তার মাথা এখানকার টেকনোলজির দিকে সর্বদা নজর রাখত। মাথায় এতটাই তীক্ষ্ণ যে যে কাজটাই মনোযোগ দিয়ে দেখত সেটাই শিখে নিত। অফিসের সাদা মেঝে থেকে শুরু করে কনফারেন্স রুমের ভেতরে রাখা কাচের পাত্র পর্যন্ত দীপন মণ্ডল সর্বত্র যেত। বলতে গেলে সে কোম্পানির সর্বত্র দেখা যেত, কিন্তু তারপরও প্রতিটি কর্মচারীর দৃষ্টি থেকে সে অদৃশ্যই থাকত। অর্থাৎ কেউই তার দিকে মনোযোগ দিত না। সে যখনই কোনো টেকনিক্যাল জ্ঞান দিত তখন কর্মচারীরা তার ঠাট্টা করত, তাকে ধমকে তাড়িয়ে দিত। কেউই তাকে সিরিয়াসলি নিত না। দীপনের কাছে একটি ছোট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ছিল। সে এই ডিগ্রি অনেক বড় স্বপ্ন নিয়ে নিয়েছিল। কিন্তু জীবনে পরিস্থিতি এমন হল যা তাকে একজন সাফাইকর্মী বানিয়ে দিল। কারণ তার মায়ের ফার্স্ট স্টেজ ক্যান্সার ছিল, যার চিকিৎসা সম্ভব ছিল, কিন্তু সেটা ছিল অনেক ব্যয়বহুল এবং প্রতিটি চিকিৎসার খরচ এতটাই বেশি ছিল যে যদি সে বড় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখত তাহলে মায়ের চিকিৎসা থেমে যেত। সে তার স্বপ্ন নয়, মায়ের চিকিৎসা বেছে নিল, যার জন্য টাকা জমাতে সে যেকোনো কাজ করতে প্রস্তুত হয়ে গেল। তবে এই কোম্পানির চেয়ে ভালো জায়গা আর কোথায় হতে পারত যেখানে তাকে কিছু না কিছু শেখার সুযোগ মিলত।
তাই সে অন্য কোথাও কাজ না করে এই কোম্পানিতে সাফাইকর্মী হয়ে গেল। দীপন সারাদিন অফিসে থাকত, কিন্তু সেই ইঞ্জিনের আওয়াজ তাকে সবসময় শোনা দিত। রাতে যখন সবাই বাড়ি চলে যেত আর সে কনফারেন্স রুম পরিষ্কার করত, তখন সে চুপি চুপি ইঞ্জিনের ব্লুপ্রিন্ট পড়ত। সেই ইঞ্জিনে তার মাথা সাফাইয়ে নয়, তার ডিজাইনে লেগে থাকত। সে লক্ষ্য করল যে ইঞ্জিন জার্মানিতে ছোট ইউনিটে তৈরি হয়েছিল, কিন্তু তার এআই সফটওয়্যার আমেরিকার বড় ইউনিটে সেট করা হয়েছিল। একটি ছোট ইউনিট বদলানোর পার্থক্য একটা বড় ভুল তৈরি করছিল। দীপনের জীবন ছিল অনেক সংগ্রামে ভরা। 9 বছর বয়সে দীপনের বাবা মারা যান। তখন থেকে মা আর দাদুর আদরে দীপন বড় হল। দীপনের পড়াশোনা থেকে শুরু করে বাড়ির তামাম খরচ দাদুই পূরণ করতেন। দাদুর একটা পুরনো গ্যারেজ ছিল। দীপন পড়াশোনায় অনেক ভালো ছিল, তীক্ষ্ণ বুদ্ধির ছিল। সে প্রায় স্কুল থেকে ফিরে দাদুর গ্যারেজে চলে যেত এবং তাদের কাজে হাত লাগাত। দাদু ছিলেন সেই এলাকার সবচেয়ে পুরনো ও পরিচিত মেকানিক। তার অভিজ্ঞতা, তার দক্ষতা ছিল প্রশংসার যোগ্য। তিনি ইঞ্জিনের আওয়াজ শুনেই বলে দিতেন সমস্যাটা কী। আর দীপনও কম ছিল না। দাদুর মতো দক্ষতা যেন সে উত্তরাধিকারে পেয়েছিল। দাদু যখনই কোনো গাড়ি ঠিক করতেন তখন সে খুব মনোযোগ দিয়ে দেখত। সে জিনিসটা গভীরভাবে বুঝত। দাদু তাকে ছোট বড় সব বিষয় বলতে শুরু করলেন। দীপনের বয়স কম ছিল, কিন্তু এই কাজে তার একাগ্রতা ও ভালোবাসা নিষ্ঠা দেখে দাদু দীপনকেও মেকানিকের কাজের সূক্ষ্মতা বলতে লাগলেন। দাদু দীপনের কোমল হাত চলন্ত ইঞ্জিনের উপর রাখতেন এবং বলতেন, বাবা, এই স্পন্দন অনুভব করো। একটা ইঞ্জিন তোমার ডিগ্রির সাথে কোনো সম্পর্ক রাখে না। তার শুধু স্পন্দন শুনতে পারার মানুষের দরকার। মেশিনের ভাষা বোঝো। সে তোমার সাথে কখনো মিথ্যা বলবে না। দাদু তাকে শিখিয়েছিলেন যে ইঞ্জিনকে তার আওয়াজ থেকে, তার কম্পন থেকে এবং এমনকি হালকা গন্ধ থেকেও কিভাবে সমস্যা চিহ্নিত করতে হয়। দাদু শিক্ষা দিয়েছিলেন যে বাবা, জীবনে কোনো কাজ ততক্ষণই কঠিন লাগে যতক্ষণ সেই সম্পর্কে সঠিক তথ্য আমাদের কাছে নেই। যখন তুমি পুরো একাগ্রতায় শিখবে তখন দুনিয়ার যে কোনো কাজ তাড়াতাড়ি শিখতে পারবে। আর বারবার অনুশীলন, পরিশ্রম তোমাকে তোমার কাজে দক্ষ করে তুলবে, তোমার দক্ষতাকে নিখুঁত করবে। 16 বছর বয়সের মধ্যে দীপন এতটাই পারদর্শী হয়ে গেল যে সে পুরো ইঞ্জিন এখন চোখ বন্ধ করেও বানাতে পারত। কিন্তু তারপর পরিস্থিতি বদলে গেল। একদিন দাদু মারা গেলেন। তাদের শেষকৃত্যে শহরের সব মেকানিক আর ইঞ্জিনিয়াররা এসেছিলেন। কিন্তু দীপনের মনে সেই জ্ঞান আর হাতে সেই দক্ষতা আজও ছিল। তার ভেতরে জিনিস জানার বোঝার প্রবল ইচ্ছা তাকে এই কোম্পানিতে নিয়ে এসেছিল। বৃহস্পতিবারের দিন ছিল। কোম্পানির ভাগ্য আজ নির্ধারিত হওয়ার কথা ছিল। জার্মানি থেকে বড় বিনিয়োগকারী মিস্টার মুলার আর তার টিম সেখানে উপস্থিত ছিলেন। তাদের কাছে প্রায় 800 কোটি টাকার ফান্ডিং ছিল। ড লীলা বসু, যিনি একজন অনেক বড় ইঞ্জিনিয়ার ছিলেন, তিনিও তাদের সাথে ছিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি থেকে কোনো ভুল লুকাতে পারত না। একটা বড় হলের ভেতরে প্রিয়া সেনগুপ্তের উপস্থিতিতে সেই নতুন ইঞ্জিনের শেষ টেস্ট চলছিল, যার উপর অনেক বড় ডিল নির্ভর করছিল। কিন্তু ইঞ্জিন কিছুক্ষণ চলেই বন্ধ হয়ে যাচ্ছিল। ইঞ্জিন থেকে বেরোনো ধোঁয়া সবার উদ্বেগের মেঘ হয়ে গেল। প্রিয়া সেনগুপ্ত তৎক্ষণাৎ একটা ইমার্জেন্সি মিটিং ডাকলেন। হলে 200 কর্মচারী জমা হয়ে গেল। প্রিয়া ঘাবড়ানো গলায় বললেন, ইঞ্জিন কাজ করছে না। এখন আমরা খরচ কমাব। যাদের দরকার নেই তাদের তাৎক্ষণিকভাবে কোম্পানি থেকে বরখাস্ত করা হবে। দূরে দাঁড়িয়ে দীপন অনেকক্ষণ ধরে এসব দেখছিল। দীপন সাহস সঞ্চয় করে সেই লোকদের কাছে এসে এমন কিছু বলল যা সেখানে উপস্থিত সবার নজর দীপনের দিকে এসে গেল। দীপন একটা হাত তুলে বলল, ম্যাম, আমার মনে হয় ভুলটা সফটওয়্যারে নয়, বরং ইঞ্জিনের কম্পন অর্থাৎ হারমোনিক ফ্রিকোয়েন্সি সেট করাই। 200 জনের মুখ একসাথে দীপনের দিকে ঘুরে গেল। মিস্টার মুলার আর ড লীলা বসু অবাক হয়ে সামনে ঝুঁকে পড়লেন। প্রিয়া সেনগুপ্তের রাগ আকাশ ছুঁয়ে যাচ্ছিল। সে সবার সামনে দীপনকে অপদস্থ করতে বিদ্রূপের সুরে বলল, ওই দেখো, আমাদের সাফাইকর্মীকে ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান হয়ে গেছে। যে মেশিন এত বড় ইঞ্জিনিয়াররা ঠিক করতে পারলেন না, সেটা তুমি ঠিক করবে। সেখানে উপস্থিত কিছু কর্মচারী দীপনকে অবজ্ঞার চোখে দেখছিলেন, তো কেউ কেউ অবাকও হচ্ছিলেন যে এর এত কিছু জানা হল কিভাবে। প্রিয়া সেনগুপ্ত আবার রেগে বললেন, আরে বোকা, তুমি কি জানো এই ইঞ্জিন কত টাকার? এটা কোনো সাধারণ গাড়ি বা গ্যারেজে পড়ে থাকা সাধারণ ইঞ্জিন নয় যেটা তুমি ঠিক করে দেবে। এ ব্যাপারে কোনো জ্ঞান আছে তোমার যে মুখ তুলেই যা খুশি বলে দিলে? দীপন আবারও আত্মবিশ্বাসের সাথে বলল, আরে ম্যাম, আমাকে একটা সুযোগ তো দিন। আমি ইঞ্জিনের মূল সমস্যাটা বুঝতে পারছি। দীপন অনুরোধ করেই যাচ্ছিল।
সেখানে উপস্থিত ডক্টর লীলা বসু দীপনের মুখে একটা আত্মবিশ্বাস দেখলেন। তার মনে হল হয়তো এ কিছু করতে পারে। তাকে একটা সুযোগ পাওয়া উচিত। ডক্টর লীলা বসু বাধা দেওয়ার সুরে বললেন, থামুন মিস প্রিয়াজি। আমাদের মনে হয় এই ব্যক্তিকে একটা সুযোগ দেওয়া উচিত। হতে পারে কোনো কাজ হয়ে যাবে। আর যাই হোক, আমাদের কাছে অন্য কোনো বিকল্প নেই। একের পর এক বড় ইঞ্জিনিয়াররা চেষ্টা করে দেখেছেন, কিন্তু কারো কাছে এর সমস্যা ধরা পড়েনি। তাহলে একবার এর কথাও শুনে দেখি কি। তখন ভিড় থেকেও আওয়াজ এল, হ্যাঁ, একটা সুযোগ দেওয়া হোক কি। প্রিয়া সেনগুপ্ত একটা শর্ত রেখে বললেন, ঠিক আছে দীপন, এটা তোমার চ্যালেঞ্জ। তোমার কাছে ঠিক 2 ঘন্টা আছে। এই 200 কোটি টাকার ইঞ্জিন সবার সামনে ঠিক করে দেখাও। যদি তুমি সফল হও তাহলে তোমাকে তাৎক্ষণিকভাবে সিনিয়র ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হবে। আর যদি তুমি ব্যর্থ হও তাহলে শুধু চাকরি যাবে না, তোমাকে চিরতরে এই বিল্ডিং থেকে বের করে দেওয়া হবে। আর আমি নিজে সবাইকে বলব যে তুমি কত বড় ব্যর্থ মানুষ। কি প্রিয়া মনে মনে ভাবছিলেন যে এই সাফাইকর্মী আর কী বা জানবে, উল্টো আরও খারাপ করে দেবে। ভালোই হল, যদি ইঞ্জিনে কোনো ক্ষতি হয় তাহলে সব দোষ সেই সব লোকদের উপর চাপিয়ে দেব যারা এই সাফাইকর্মীকে উৎসাহ দিচ্ছে, তার সমর্থন করছে। দীপনের মুখে কোনো ভয় ছিল না। প্রিয়া এই সাফাইকর্মীর উপর রাগান্বিত ছিলেন এবং প্রিয়ার কাছে দুনিয়ার সামনে তাকে হাস্যকর বানানোর একটা সুযোগ হয়ে গেল। প্রিয়া তৎক্ষণাৎ তার টিমকে বললেন, এই পুরো চ্যালেঞ্জটা সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখানো হোক কি। তিনি চাইছিলেন পুরো দুনিয়া দেখুক যে যখন একজন গরিব মানুষ তার ছোট মূল্য থেকে বড় জিনিস ছুঁতে চেষ্টা করে তখন কি হয়। দীপনের মাথায় শুধু দাদুর গলা গুঞ্জরিত হচ্ছিল। দীপন ইঞ্জিন চালু করতে বলল। ইঞ্জিন চালু করা হল। সম্পর্কিত কাগজগুলো পড়েছিল। দীপন আগেও এই কাগজগুলো দেখেছিল, কিন্তু এখন সে সমস্যা বোঝার ও বোঝানোর দৃষ্টিকোণ থেকে সেই কাগজগুলো মনোযোগ দিয়ে পরীক্ষা করতে লাগল। দীপনের কাছে দোষটা বোঝা হয়ে গিয়েছিল। দীপন পুরো আত্মবিশ্বাসের সাথে সেই কাগজগুলো তুলে এগিয়ে গেল এবং বলল, জার্মানিতে ছোট অংশগুলোর নির্মাণ ছিল অত্যন্ত নিখুঁত, কিন্তু আমেরিকার এআই সিস্টেম একটু ঢিলা নির্মাণের আশা করছিল। এখানে একটু গণ্ডগোল ছিল যার কারণে পুরো ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিল। বিমল রায়, যিনি একজন বড় ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি যখন ক্রস চেকিং করে এসব দেখলেন তখন তিনিও এই বিষয়টা বুঝতে পারলেন যে হ্যাঁ, ব্যাপারটা তো তাই। তার মুখ অবাক হয়ে ভরে গেল। তিনি আস্তে স্বীকার করলেন যে দীপন ঠিকই বলছে। মিস্টার মুলারও কিছুক্ষণ পরীক্ষা করে মাথা নাড়লেন। এ সাফাইকর্মী ছিল না, এ একজন অনেক ভালো ইঞ্জিনিয়ার ছিল। ডক্টর লীলা বসু কৌতূহলী মনে দীপনকে জিজ্ঞেস করলেন, চলুন, মানলাম যে এর মূল সমস্যাটা আপনি ধরে ফেলেছেন, কিন্তু এখন এটা ঠিক করবেন কিভাবে? দীপন হালকা হেসে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, এর সমস্যার সমাধানও আছে। আর সবচেয়ে বড় কথা, তার জন্য কোনো ব্যয়বহুল সফটওয়্যার বা বডি পার্টস রিডিজাইন করার দরকার পড়বে না। কোনো মহার্ঘ খরচ নেই। কি দীপনের কথাগুলো সবার কাছে অমীমাংসিত ধাঁধার মতো লাগছিল যে আখেরে এ বলতে কি চাইছে। দীপন একটা আলমারির কাছে গেল যেটা ছোট বড় অনেক প্রয়োজনীয় টুলস আর মেশিন বডি পার্টসে ভরা ছিল। দীপন সেখান থেকে একটা ছোট ধাতব ডিস্ক বের করে নিয়ে এল, যেটা হকি পাকের মতো আকারের ছিল। এটা সবাইকে দেখাতে দেখাতে দীপন বলতে লাগল, এটা একটা হারমোনিক ড্যাম্পনার। ইঞ্জিন আর এআই দুটোই ঠিক আছে, এদের শুধু একে অপরের ভাষা বোঝানোর কেউ দরকার। এই ছোট্ট জিনিসটা কম্পনের পার্থক্য জুড়ে দেবে। দুজনের মধ্যে সামঞ্জস্য ও ভারসাম্য তৈরি করতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কি প্রিয়া সেনগুপ্তের অহংকার পুরোপুরি ভেঙে গেল। তিনি বলে উঠলেন, তুমি বলছো যে এই 2000 টাকার মেশিন পার্ট আমাদের কোটি কোটি টাকার সমস্যা ঠিক করে দেবে? তোমার মাথা খারাপ হয়নি তো? যা তা বলছো? দীপন ঠান্ডা আর শান্ত গলায় বলল, সেরা সমাধান সবসময় সবচেয়ে সহজ হয় ম্যাম। কি এরপর দীপন ইঞ্জিনের একটা পার্ট বাইরে বের করে এই ড্যাম্পনারটা তাতে সেট করতে লাগল। সে এই কাজটা এত সূক্ষ্মভাবে সম্পন্ন করছিল যে সেখানে সবাই তার কর্মদক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। দীপন পুরো পরিচ্ছন্নতার সাথে 12 মিনিটে ড্যাম্পনার ইঞ্জিনে সেট করে দিল এবং পার্টসগুলো ইঞ্জিনে আবার জুড়ে দিল। তার হাত সেই পুরনো দাদুর শেখানো পরিশ্রমের কথা বলছিল। এরপর দীপন কয়েক সেকেন্ডের জন্য ইঞ্জিনের সামনে হাত জোট করে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করল। মনে হল সে দাদুর কাছে আশীর্বাদ চাইছে। চোখ খুলতেই দীপন গম্ভীর ও তৃপ্ত গলায় বলল, ইঞ্জিন টেস্টের জন্য তৈরি। কি ঘড়িতে মাত্র 1 ঘন্টা 47 মিনিট হয়েছিল। এদিকে দীপনের এই সমস্ত কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখা হচ্ছিল। সবার নজর চাই সোশ্যাল মিডিয়ায় হোক বা সেখানে উপস্থিত সব কর্মচারী, ইঞ্জিনিয়ার, সবাই কৌতূহলী দৃষ্টিতে সেই মুহূর্তটা দেখছিল যে ইঞ্জিন এখন ঠিকমতো চলবে কিনা।
ডক্টর লীলা বসু বললেন, ইঞ্জিন চালু করো। পুরো রুমে নীরবতা ছিল। চাবি ঘুরল আর যখন ইঞ্জিন চালু হল তখন আওয়াজে পার্থক্য স্পষ্ট ছিল। এখন আওয়াজে একটা গভীর ও মসৃণ কম্পন ছিল। স্ক্রিনে সবসময়ের মতো লাল আর হলুদ লাইট নয়, শুধু সবুজ লাইট ছিল। ইঞ্জিনের তাপমাত্রা একদম সঠিক ছিল। ডক্টর লীলা বসুর চোখে খুশিতে চমক জ্বলে উঠল। তিনি বললেন, 40 বছরে এত পরিষ্কার রিডিং আমি কখনো দেখিনি। ইঞ্জিন এখন 97.3% সুন্দরভাবে চলছে। এটা তো অদ্ভুত। বিশ্বাসই হচ্ছে না কি প্রিয়ার মুখের রং উড়ে গেল। কিন্তু তিনি তারপরও হার মানলেন না। তিনি শক্ত করা শব্দে বললেন, ঠিক আছে, চলছে। কিন্তু এটা কি ট্রাক চালাতে পারবে? তিনি নিচে দাঁড়ানো বড় ট্রাকের দিকে ইশারা করলেন। দীপন শুধু মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ ম্যাম, ইঞ্জিনের শক্তি ট্রাকের সিস্টেমে চলে গেছে। প্রথমবার 6 সপ্তাহে সেই বড় গাড়িটা চালু হয়ে গেল। ট্রাক পার্কিং থেকে বেরিয়ে এল। ইঞ্জিনের শক্তি আর এআইয়ের জটিল কমান্ড সিস্টেমের সামঞ্জস্যে ট্রাক চমৎকারভাবে চলছিল এবং প্রতিটি নিয়ম মেনে চলছিল। সেই ট্রাক 37 মিনিট ধরে চলতে থাকল। মিস্টার মুলার এবং তার সঙ্গীরা অনেক খুশি হলেন। এই পারফরম্যান্স তাদের সব পুরনো পরিকল্পনার চেয়েও ভালো ছিল। ডক্টর লীলা বসু যখন ইঞ্জিন বন্ধ করতে বললেন তখন পুরো রুমে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। 6 সপ্তাহের ব্যর্থতা মাত্র 1 ঘণ্টা 47 মিনিটে ঠিক হয়ে বড় সাফল্যে পরিণত হয়েছিল, এবং তাও একজন সাফাইকর্মীর হাতে। ডক্টর লীলা বসু এগিয়ে দীপনের সাথে হাত মেলালেন। তোমার বোঝার ক্ষমতা আর সমাধান দুটোই অনেক ভালো ছিল। তোমার দাদু গর্বিত হবেন। মিস্টার মুলার তৎক্ষণাৎ ঘোষণা করে বললেন, আমরা আমাদের বিনিয়োগ 20% বাড়াচ্ছি। কিন্তু আমাদের একটাই শর্ত, আমাদের ইউরোপিয়ান ইঞ্জিন টিম মিস্টার দীপন মণ্ডলী লিড করবেন। 20% বেশি টাকা মানে কোম্পানির জন্য অনেক বড় পরিবর্তন ছিল। ডক্টর লীলা বসু দেরি না করে দীপনকে তৎক্ষণাৎ ডায়াগনস্টিক্স ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন। তার বেতন 3 গুণ হয়ে গেল এবং তাকে কোম্পানির শেয়ারও দেওয়া হল। দীপনের চোখে সাফল্যের চমকের সাথে সুখের দুটো অশ্রুও ছিল। দীপন এখন দেখতে পাওয়া সাফাইকর্মী নয়, সে কোম্পানির সবচেয়ে প্রয়োজনীয় ইঞ্জিনিয়ার হয়ে গেল। প্রিয়া সেনগুপ্ত জানালার পাশে নিঃসঙ্গতায় দাঁড়িয়েছিলেন। তার লাইভ স্ট্রিম এখনও চলছিল। কিন্তু লোকেরা এখন তাকেই রাগ দেখাচ্ছিল। লোকেরা দীপনের প্রশংসা করছিল আর প্রিয়ার অহংকার নিয়ে প্রশ্ন তুলছিল। 2 সপ্তাহের মধ্যে সব কিছু বদলে গেল। বোর্ড প্রিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলল। তার পুরনো ইমেইলগুলো যেখানে সে দীপনকে অপমান করেছিল, সাক্ষ্য প্রমাণ হয়ে গেল। প্রিয়া সেনগুপ্তকে সিইওর পোস্ট থেকে সরিয়ে শুধু স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার বানিয়ে দেওয়া হল। তার বেতনও অনেক কমে গেল এবং তার সব বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হল। তাকে একটা বড় ভুলের সামনাসামনি হতে হল। দীপনের জীবন পুরোপুরি বদলে গেল। তাকে নতুন অফিস, নতুন গাড়ি আর সবচেয়ে বেশি সম্মান মিলল। কোম্পানি একটা নতুন নিয়ম তৈরি করল যে এখন প্রতিটি কর্মচারীর কথা, চাই সে যে ছোট পদেই থাকুক, মনোযোগ দিয়ে দেখা হবে। দীপনের গল্পের কারণে কোম্পানির স্টক ও পনের পার্সেন্টেজ বেড়ে গেল। 6 মাস পরে দীপন এখন জার্মান ইঞ্জিনিয়ারদের সাথে মিলে কাজ করছিল। তার মায়ের চিকিৎসা এখন পুরো সম্পন্ন হয়েছিল। তার বাড়িতে দাদুর ছবি আর তার পুরনো ডিপ্লোমা আজও রাখা ছিল। কিন্তু এখন সেগুলোর সাথে নতুন পুরস্কারও ছিল। একদিন প্রিয়া সেনগুপ্ত দীপনের কাছে এলেন। একদম সাদামাটা পোশাকে তার পুরনো অহংকার শেষ হয়ে গিয়েছিল। তিনি বিনয়ী গলায় বললেন, দীপন, আমার ক্ষমা দরকার। আমি তোমার মতো নেতা হওয়া শিখতে চাই। দীপনের দাদু আর মায়ের শিক্ষা মনে পড়ল যে সবাইকে একটা সুযোগ পাওয়া উচিত। দীপন বলল, দিদি, তোমাকে শুধু মেশিনের স্পন্দন শোনা নয়, মানুষের কথা শোনাও শিখতে হবে। প্রিয়া হেসে উঠলেন। তো বন্ধুরা, এভাবে দক্ষতা, অভিজ্ঞতা আর ভালো সংস্কার গোয়ার তুমি ও অহংকারকে হারিয়ে দিল। সত্যিকারের জ্ঞান বড় ডিগ্রিতে নয়, মন ও মাথার বোঝার ক্ষমতায় থাকে। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনি আমাদের ভিডিও কোন শহর থেকে দেখছেন? কমেন্টে অবশ্যই জানান।